প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি অ্যাডমিশন সিরিজের আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের কোষ ও এর গঠন অধ্যায়ের নিউক্লিয়াসের পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। নিউক্লিয়াস পরবর্তী অংশটা নিয়ে যদি কথা বলি, এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমাদের সিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি পড়তে হয়, বাট এমসিকিউ বা অ্যাডমিশনের জন্য অত বেশি পড়তে হয় না। জাস্ট কিছু কিছু সিলেক্টিভ টপিক পড়লেই আমাদের জন্য যথেষ্ট। আর এই সিলেক্টিভ টপিকটা তোমাদের যদি পড়ো, তোমরা সুন্দর মতো করে বইটা দাগায় রাখো, আমি মনে করি না বেশি পড়তে তোমাদের সময় লাগবে। সো আমি যা পড়াচ্ছি, যে লাইনগুলো লিখে দিচ্ছি, সেটা তোমরা ট্রাই করবা বইয়েতে সুন্দর মতো করে দাগায় রাখতে, ঠিক আছে? তো প্রথমে আমরা যাব, আজকে যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এখানে যেহেতু অ্যাডমিশন স্টাইলের ক্লাস, এখানে সংজ্ঞা টঙ্গা খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমরা জানো যে কোষের মধ্যে যে ক্রোমাজিন বস্তু ধারণকারী এবং জীবের জৈবিক কাজ নিয়ন্ত্রণকারী যে কোষীয় অঙ্গাণুটা আছে তাকেই বলতেছে আমরা কি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে আরেকটা নাম কি বলা হয়? কোষের প্রাণ কেন্দ্র। কোষের প্রাণ কেন্দ্র বা কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক বলা হয়। কি বলা হয়? কোষের মস্তিষ্ক। কি বলা হচ্ছে এটাকে? কোষের মস্তিষ্ক। এখন চলে যাবো আমরা নিউক্লিয়াসের সংখ্যা। নরমালি মনে রাখবা প্রতি কোষে একটি নিউক্লিয়াস থাকে, একটি নিউক্লিয়াস থাকে। প্রতি কোষে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা নিউক্লিয়াস থাকে। কিছু কিছু কোষ আছে যেমন আরবিসি, অনুচক্রিকা এবং উদ্ভিদের সিপ কোষে কি সিপ কোষে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না। তো সিপ কোষে নিউক্লিয়াস থাকে না। তো এটা ব্যতিক্রম কথা বলে রাখি, যদিও আরবিসি স্তন্যপায়ী প্রাণীদের আরবিসি নিউক্লিয়াস থাকে না। একমাত্র ব্যতিক্রম যে উট, এই উটের আরবিসিতে নিউক্লিয়াস বিদ্যমান। এরপরে আমরা যে জিনিসটা যাব, কিছু কিছু উদ্ভিদ আছে যাদের একাধিক নিউক্লিয়াস থাকে। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট, মনে রাখবা একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে আমরা বলি কি? একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলি আমরা হচ্ছে সিনোসাইট। সিনোসাইট। এই সিনোসাইটের উদাহরণ যদি আমরা বলতে চাই, এখানে ভাউচেরিয়া, বোট্রিডিয়াম, স্পেরো নামক শৈবাল এবং পেনিসিলিয়াম নামক কি ছত্রাক। এই পেনিসিলিয়াম নামক ছত্রাকে আমরা কি পাই? একাধিক নিউক্লিয়াস পাই। আর একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হচ্ছে কি সিনোসাইট। আর প্রাণী কোষকে আমরা কি বলবো? প্রাণী কোষ। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে আমরা বলি প্লাজমোডিয়াম। মনে রাখবা মানুষের শরীরে শুধুমাত্র ঐচ্ছিক পেশি, কি ঐচ্ছিক পেশি, এই ঐচ্ছিক পেশিতে আমাদের কি থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে। আর এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? প্লাজমোডিয়াম বলতে পারি। তাই আমরা কি বললাম? নিউক্লিয়াস কি অপর নাম, এবং নিউক্লিয়াসের সংখ্যা এবং নিউক্লিয়াসের আমাদের কি কোথায় বেশি থাকে কোথায় কম থাকে, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য। এরপরে আমরা যেটা যাবো একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন। তো একটা নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? আমরা যদি দেখি একটি নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের চারটি অংশ থাকে। কয়টা? চারটি অংশ বিদ্যমান। এখান থেকে কি পড়বা তোমরা? জাস্ট কাজটা পড়বা। ওকে, এক নম্বরে যদি আমরা যাই, নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এখান থেকে দেখো নিউক্লিয়াসের বাইরে দুই স্তর বিশিষ্ট একটা আবরণ থাকে। অন্যান্য আবরণের মধ্যে এটার পার্থক্য, এটা হচ্ছে দুইটা স্তর মিলিত হয়ে মাঝে মধ্যে একটা কি রন্ধ্র তৈরি করে। আর এই রন্ধ্রের মধ্যে প্রায় 8টা প্রোটিন দানা থাকে। কয়টা? এখানে 8টা। আর প্রোটিন গ্রানিউল থাকে। গ্রানিউল বিদ্যমান। আর এই প্রোটিন গ্রানিউলের মধ্যে একটা আকারে বড়, এই বড়টার নাম, বড় প্রোটিনটার নাম কি?
বড় প্রোটিন, এই বড় প্রোটিনটার নাম হচ্ছে ট্রান্সপোর্টার। ট্রান্সপোর্টার, ঠিক আছে। এখন ধরো যারা বোর্ড পরীক্ষার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট গঠনটা, বাট আমরা এখানে জাস্ট কাজটা করে নিব। কাজ কি লিখে দিচ্ছি না, তোমরা জানো যে কোষ সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে এবং বিভিন্ন দ্রব্যাদি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এবং সাইটোপ্লাজম থেকে বিভিন্ন দ্রব্যাদি নিউক্লিয়াসের মধ্যে প্রবেশে সাহায্য করে। এটা গেল 2 নাম্বার। আসি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, আর নিউক্লিওপ্লাজম বলতে কি, নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো অংশটা আছে তাকে বলে নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিওপ্লাজমের কাজ এখানে একটু মনে রাখবা, কাজটা আছে কি নিউক্লিওলাস ধারণ করা, ক্রোমাটিন বস্তু ধারণ করা, ক্রোমাটিন বস্তু ধারণ করা, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আর কাজ হচ্ছে সেটা কি এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে, ক্ষেত্র হিসেবে কাজ করে। এবারে যদি আমরা যাই নিউক্লিওলাস, এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যে একটা ঘন বস্তুকে নিউক্লিওলাস বলা হয়, যেটা আমাদের 1932 সালে ফন্টানা আবিষ্কার করে। তো তোমরা পড়ে নিবা আবিষ্কার। এই নিউক্লিওলাসের কাজটা খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিওলাসের কাজটা যদি আমরা দেখি, এই নিউক্লিওলাসের কাজটা হচ্ছে কি, 1 নাম্বার কাজ আরএনএ তৈরি করে। কি করে? আরএনএ তৈরি করে। 2 নাম্বার নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে, ভান্ডার হিসেবে কাজ করে। ওকে, এবার যদি আমরা যাই সেটা হচ্ছে কি লাস্ট নিউক্লিয়ার রেটিকুলাম। দেখা যাবে এখানে যে কতগুলো সুতার মতো অংশ পাওয়া যাচ্ছে, এই সুতার মতো অংশগুলোকে কি বলতেছি? নিউক্লিয়ার রেটিকুলাম। আর নিউক্লিয়ার রেটিকুলামের কাজ কি? এখানে আমাদের কি থাকে? ডিএনএ আরএনএ ধারণ করে, যেটা আমাদের পরবর্তীতে বংশগতি বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে এবং এক প্রজন্ম থেকে কি আরেক প্রজন্মে নিয়ে যায়। এগুলো নিয়ে আমাদের অত আলোচনা নাই, আমাদের সৃজনশীলের গুরুত্বপূর্ণ, বাট মেডিকেলের প্রশ্নের জন্য বা ইউনিভার্সিটি প্রশ্নের জন্য অতটা ইম্পর্টেন্ট না। এবার তো আমরা কোথায় ক্রোমোজোম, নিউক্লিয়াস শেষ, এবার সেই ক্রোমোজোম সম্পর্কে বলতে গেলে ক্রোমোজোম। এখন দেখো ক্রোমো মানে কি? ক্রোমো মানে হচ্ছে কি রং, সোমা শব্দটা থেকে আসছে দেহ বা বস্তু। ক্রোমোজোম মানে হচ্ছে কি রঞ্জিত দেহ। ক্রোমোজোম মানে হচ্ছে কি রঞ্জিত দেহ। এখন আবিষ্কারটা একটু যদি বলি, এখানে সংজ্ঞা টঙ্গা করার দরকার নাই। আবিষ্কার সর্বপ্রথম কার্ল নাগেলি এটা প্রত্যক্ষ করেন কোষের ভিতরে। এবার স্টার বার্জার এটাকে দেখেন এবং সেখানে আমাদের কি করছে, যে ক্রোমোজোমের কি সূত্রের মতো অংশটাকে ক্রোমাটিন নাম দেন। কার্ল নাগেলি প্রত্যক্ষ করেন। এরপরে যদি আমরা দেখি স্টার বার্জার এটাকে তন্তুর মতো অংশ দেখতে পান। এরপরে আমাদের যে শোটন এন্ড বোভেরি তারা কি করলেন? তারা বললেন যে ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। তোমাকে যদি প্রশ্ন আসে বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোম, এই মতবাদটি কে দিয়েছে? শোটন এবং বোভেরি। এবং সবার পরে আমাদের কি থিওফাইলাস পেইন্টার তিনি কি করলেন? মানুষের ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেন। ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেন। ওকে, এই কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে আবিষ্কারের এখান থেকে। এবার যদি আমরা কাছে ক্রোমোজোমের সংখ্যা মনে রাখতে হবে, প্রজাতি ভেদে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যা
2 থেকে 16টি। অর্থাৎ আমরা যদি বলতে যাই সর্বনিম্ন ক্রোমোজোম পাওয়া গেছে 2টা আর সর্বোচ্চ পাওয়া গেছে কয়টা? 16টি। সর্বনিম্ন 2টা পাওয়া গেছে গোল কৃমিতে। কোথায়? গোল কৃমিতে। আর সর্বোচ্চ 16টা পাওয়া গেছে কোথায়? আমাদের রেডিওলারিয়া নামক রেডিওলারিয়া নামক প্রজাতিতে, নামক প্রোটোজোয়াতে, রেডিওলারিয়া নামক প্রোটোজোয়াতে সর্বোচ্চ পাওয়া গেছে কয়টা? 16টি। তবে একটা জিনিস মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে কি উন্নত শ্রেণীর জীবে ক্রোমোজোম সংখ্যা সর্বদা 2 থেকে 80 এর মধ্যে হয়। কতর মধ্যে? 2 থেকে 80 এর মধ্যে হয়। তোমাদের বই একটা ছক আছে, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের ক্রোমোজোম বৈজ্ঞানিক নাম প্লাস ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে, তোমরা কষ্ট করে এটা একটু পড়ে নিবা। ওকে, এবার আমরা চলে যাবো ক্রোমোজোমের গঠন। যদিও গঠনটাতে আমাদের অতটা ইম্পর্টেন্স নাই, জাস্ট মেইন পয়েন্ট গুলো জানতে হবে। এখন দেখো গঠনের মধ্যে যদি আমরা প্রথমে দেখি, ক্রোমোজোম যখন বিভাজনরত অবস্থায় হয় তখন তারা জল বিভাজন করে খাটো এবং মোটা এবং অনেকগুলো ছোট ছোট কুণ্ডলিত অবস্থা প্রাপ্ত হয়। এই ছোট ছোট কুণ্ডলীর মধ্যে বেশি কুণ্ডলিত অবস্থাটাকে বলে আমরা কি হেটারোক্রোমাটিন, আর কম কুণ্ডলিত অঞ্চলটাকে বলা হচ্ছে কি ইউক্রোমাটিন। মনে রাখবা, ইউক্রোমাটিন বংশগতিতে ভূমিকা রাখে এবং সক্রিয় ডিএনএ ধারণ করে, এবং এমআরএনএ সংশ্লেষণ করে। ঠিক আছে, এই কয়টা পয়েন্ট মনে রাখবা। হেটারোক্রোমাটিন তার বিপরীত কাজ। এখন গঠনে যদি আমরা দেখি, যে প্রথমে আমরা 1 নম্বর পয়েন্ট পাবো ক্রোমাটিন। কি পাবো? ক্রোমাটিন। তাহলে ডিএনএ আমাদের যখন কোষ বিভাজন শুরু হইলো তখন জোড় বিভাজন করে সরু সুতার মতো অংশ গঠন করে তাকে ক্রোমাটিন বলা হয়। এরপরে আমাদের ক্রোমাটিড, এই ক্রোমাটিন গুলা প্রোফেজ ধাপে গিয়া লম্বি কয়টা অংশে? 2টা অংশে বিভক্ত হয়, যাকে বলা কি ক্রোমাটিড। এখান থেকে মনে রাখবা, ক্রোমাটিড সৃষ্টি হয় কোন ধাপে? প্রোফেজ ধাপে। এরপর যদি আমরা যাই 3 নম্বর হবো সেন্ট্রোমিয়ার। কি হবো? সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চলকে বলা কি? সেন্ট্রোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ারের আরেকটা নাম হচ্ছে মুখ্য কুঞ্চন। কি বলা হয়? মুখ্য কুঞ্চন। ঠিক আছে, এরপরে যদি আমরা সেন্ট্রোমিয়ার থেকে 2 দিকের অংশগুলোকে বলি, সেগুলোকে বলা হয় কি? বাহু। তাহলে আমরা 4 নম্বর পয়েন্টে কি পাবো? বাহু। 5 নম্বর পয়েন্টে পাবো কাইনেটোকোর কি? আমাদের সেন্ট্রোমিয়ারের পাশে যে কিছু অবকাঠামো থাকে যার সাথে স্পিন্ডল যন্ত্র যুক্ত থাকে তাকে বলা হয় কাইনেটোকোর। এবারে আমরা পাবো কাইনেটোকোরের পরে যেটা পাবো সেটা টেলোমিয়ার। এটা তোমাদের মনে রাখতে হবে, টেলোমিয়ার। এই পয়েন্টটা, টেলোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের অংশটাকে বলে কি? টেলোমিয়ার। আর এই টেলোমিয়ারে একটা এনজাইম থাকে টেলোমারেস। কোন এনজাইম থাকে? টেলোমারেস, যেটা আমাদের কি করে? জোড়া রোগ প্রতিরোধ করে। ওকে, এরপর আমরা দেখো গৌণ কুঞ্চন। যে সেন্ট্রোমিয়ার ছাড়াও ক্রোমোজোমের কিছু কিছু অঞ্চল আছে যেগুলো সংকুচিত হয়। এই সংকুচিত অঞ্চলটাকে আমরা কি বলবো? গৌণ কুঞ্চন। মনে রাখবা, মানুষের 13, 14, 15, 21 এবং 22 নাম্বার ক্রোমোজোমে কি পাওয়া যায়? গৌণ কুঞ্চন পাওয়া যায়। 13, 14, 15, 21, 22 নাম্বার ক্রোমোজোমে কি পাওয়া যাবে? গৌণ কুঞ্চন পাওয়া যায়। ওকে, এবার দেখো 6 নম্বর যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে কি? আমাদের স্যাটেলাইট। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, যে এই যে গৌণ কুঞ্চনের পরে যে স্পিড অংশটা আছে তাকেই বলা হয় স্যাটেলাইট। এইগুলো তোমাদের জাস্ট বলতে পারে নিচের পয়েন্টে ক্রোমোজোমের অংশ হয় অথবা নয়। তবে তোমাদের অবশ্যই এই অংশটুকু মনে রাখতে হবে। টেলোমিয়ারের কোন এনজাইম থাকে? টেলোমারেস। এটা কোন রোগ প্রতিরোধ করে? জোড়া রোগ প্রতিরোধ করে। এরপর যদি আমরা আরেকটা পাই, সেটা হচ্ছে পেলিকল। ক্রোমোজোমের আবরণকে আমরা কি বলবো? পেলিকল বলি। ঠিক আছে, এটুকু জানলেই হবে। এরপর আমরা আসবো ক্রোমোজোমের প্রকারভেদ। এটা একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। ক্রোমোজোমের প্রকারভেদ।
মানে ক্রোমোজোমের প্রকারভেদে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। প্রথমে সেন্ট্রোমিয়ারের সংখ্যা, সেন্ট্রোমিয়ারের সংখ্যা, এই সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে আমরা পাচ্ছি মনোসেন্ট্রিক, তারপরে পাচ্ছি ডাইসেন্ট্রিক, 3 নম্বর আসছে পলিসেন্ট্রিক, 4 নম্বর আমরা পাচ্ছি ডিফিউজ, এবং 5 নম্বর এসেন্ট্রিক। এখন দেখো মনো মানে কি এক, যে সকল ক্রোমোজোমে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলা হয় কি মনো, একটি সেন্ট্রোমিয়ার। উদাহরণ যদি আমরা বলি, পৃথিবীতে অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণীদের ক্রোমোজোমে যে সেন্ট্রোমিয়ার সবাই আছে কি মনোসেন্ট্রিক হয়। ডাইসেন্ট্রিক মানে কি দুইটি সেন্ট্রোমিয়ার। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গমের প্রজাতি, গমের কয়েকটা প্রজাতি, ঠিক আছে। আর পলি মানে কি দুই এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার দুই এর বেশি হলে আমরা কোথায় পাচ্ছি, কলা গাছের একটা প্রজাতি, মুসা প্রজাতি, ঠিক আছে, কলার তে পাওয়া যাচ্ছে। ডিফিউজ মানে কি, যেখানে আমাদের আগে সেন্ট্রোমিয়ার ছিল, পরবর্তীতে দেখিয়ে গেছে ব্যাপিত হয়ে গেছে, ব্যাপিত সেন্ট্রোমিয়ার। এবার আমরা যাব এসেন্ট্রিক। এ শব্দটা যেখানে মনে রাখবো, এ মানে না, অর্থাৎ যাদের সেন্ট্রোমিয়ার ছিল না, সেন্ট্রোমিয়ার নাই, তাকে বলা হচ্ছে কি এসেন্ট্রিক। এখান থেকে এটা এবং উদাহরণগুলা মনে রাখতে হবে। এবারে আমরা আসি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। কিসের উপর? সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেন্ট্রোমিয়ারের অবস্থান। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে 4 প্রকার। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, যাকে বলে মধ্যকেন্দ্রিক, ওকে। 2 নম্বরে আসি সাব মেটাসেন্ট্রিক অথবা উপমধ্যকেন্দ্রিক। 3 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক শব্দটা উপপ্রান্ত কেন্দ্রিক। এবং লাস্ট পাচ্ছি আমরা কি টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক। ওকে, এখন এগুলো একটু বিস্তারিত জানে নেই। যে মেটা মানে মধ্য, যখন সেন্ট্রোমিয়ারটা দুই বাহুর মাঝখানে থাকে, এগুলা এনাফেজ ধাপে, কোন ধাপে? এনাফেজ দশায় এগুলা দেখতে কি আকৃতির? ভি আকৃতির মতো দেখায়। সেন্ট্রোমিয়ার মাঝখানে এবং দুইটা বাহুর দৈর্ঘ্য কি থাকবে? সমান। সাবমেটাসেন্ট্রিক বা উপপ্রান্ত কেন্দ্রিক বলতে এটা মাঝখান থেকে একটু সরে যাবে এবং দেখতে ইংরেজি এল অক্ষরের মতো মনে হবে। এবং অ্যাক্রোসেন্ট্রিক একদম প্রান্তের কাছাকাছি এরকম করে থাকলে তাকে যে অক্ষরের মতো লাগবে। আর টেলোসেন্ট্রিক মানে কি তার একটাই বাহু এবং তার মাথার দিকে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে, তখন তাকে আই আকৃতির মনে হয়। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এনাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক দেখতে ভি এর মতো, সাবমেটাসেন্ট্রিক এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক জে এর মতো এবং টেলোসেন্ট্রিক কার মতো হয়? আই এর মতো। এবং লাস্ট আসে আমরা কাজের উপর ভিত্তি করে ক্রোমোজোম 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি অটোসোম, আর একটা সেক্স ক্রোমোজোম। কি? অটোসোম এবং সেক্স ক্রোমোজোম। এখন অটোসোম মানে যারা দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় অটোসোম। আমাদের মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে 22 জোড়া, আর 1 জোড়া আছে কি সেক্স ক্রোমোজোম, যারা হচ্ছে কি লিঙ্গ নির্ধারণ করে। একটা জিনিস মনে রাখবা, এই ক্রোমোজোম গুলোর নাম্বারিং করা হয় হাইট অনুসারে, অর্থাৎ 1 নং ক্রোমোজোম সবচেয়ে লম্বা, আর 22 নং ক্রোমোজোম সবচেয়ে খাটো। তো মনে রাখবা সেক্স ক্রোমোজোম 2টা আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি ওয়াই। মহিলাদের থাকে এক্স আর পুরুষদের থাকে কি এক্স ওয়াই। এর মধ্যে এক্স বড় কিন্তু ওয়াই ক্রোমোজোম সব থেকে ছোট।
সবচেয়ে ছোট এবং তার জিনের সংখ্যাও সবচেয়ে কম, মাত্র 231টা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এই অংশটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট মেডিকেল বা ইউনিভার্সিটির প্রশ্নের জন্য। এবার আমরা চলে যাব ডিএনএ এবং আরএনএ, যেটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলতে পারি। নিউক্লিক অ্যাসিড, যাকে আমরা কি বলতেছি, একদিকে লিখবো ডিএনএ আর একদিকে হচ্ছে কি আরএনএ। নর্মাল ভাষায় যদি আমরা প্রথমে দেখি রাসায়নিক গঠনটাকে পড়ে নিই, তারপরে ভৌত গঠনটা করবো ডিএনএ আরএনএ। প্রথমে দেখো রাসায়নিক গঠন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ডিএনএ তার 3টা উপাদান পাবো। একটা হচ্ছে পেন্টোজ সুগার, আর এই পেন্টোজ সুগার হিসেবে থাকবে ডিঅক্সিরাইবোস, আর আরএনএ তে থাকে শুধুমাত্র রাইবোস। 2 নম্বরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি নাইট্রোজেনাস ক্ষারক হিসেবে ডিএনএ থাকবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। আর আরএনএ থাকে কি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং কি থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এবং 3 নম্বর পাবো আমরা অজৈব ফসফেট। এখানেও পাবো অজৈব ফসফেট। পার্থক্য জাস্ট এখানে ডিঅক্সিরাইবোস, এখানে রাইবোস, আর থায়ামিনের পরিবর্তে আরএনএ থেকে থাকে ইউরাসিল এবং অজৈব ফসফেট 2 জায়গায় সেম। তো এগুলা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করে ফেলছি। তোমরা যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হও বা যারা 25 এর ব্যাচ হও তারা হও, তো তোমরা এগুলা নিউক্লিক অ্যাসিডের একটা আলাদা ক্লাস আছে, সেটা তোমরা ভালোভাবে দেখতে পারো। আর নাহলে অ্যাডমিশনের জন্য জাস্ট খালি এইভাবেই পড়তে হবে। এখন যাই ডিএনএ এর ভৌত গঠন। এদের ক্ষেত্রে 2টা সূত্র পাওয়া যায়, সূত্র 2টা একে অপরের পরিপূরক। একটা যদি 3 থেকে 5 প্রাইম হয় তো অপর সূত্র কি হবে, অপর সূত্র 5 থেকে 3 প্রাইম হবে। ওকে, এখন বলছে সূত্র দুটি কি দ্বারা গঠিত, নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা যুক্ত থাকে, নাইট্রোজেনাস ক্ষারক দ্বারা যুক্ত থাকে, যেখানে সম্পূরক ক্ষারক হিসেবে এর সম্পূরক ক্ষারক কি এবং জি এর সম্পূরক ক্ষারক কি সি। অর্থাৎ একটা ডিএনএ তে যতগুলো অ্যাডেনিন থাকবে ঠিক তার সমপরিমাণ থাকবে কি থায়ামিন, যতগুলো গুয়ানিন থাকবে ততগুলো ঠিক তার সমপরিমাণ থাকবে সাইটোসিন। এবং এখানে মনে রাখবা যে অ্যাডেনিন এবং থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা এবং গুয়ানিন এবং সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এখন আমরা যদি দেখি এখান থেকে এটা একটা সম্পূর্ণ পেজ, এই সম্পূর্ণ পেজের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার। এবং এখানে আমাদের অ্যাডিনিন এবং থায়ামিন এবং গুয়ানিন সাইটোসিন সিরিজ ধাপ হিসেবে কাজ করে। এরকম সিরিজ ধাপ থাকে কয়টা, একটি পেজে সিরিজ ধাপ থাকে কত, সিরিজ ধাপ থাকে কয়টা, 10টা। সুতরাং এটাকে আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা ধাপ থেকে আরেকটা ধাপের দূরত্ব পাচ্ছি কত, 3.4 অ্যামস্ট্রং বা আমরা কত বলবো 0.34 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার। ওকে, এবং এই একটা পেজের মধ্যে এমন ভাবে অ্যাডিনিন থায়ামিন গুলো থাকবে যেন তাদের হাইড্রোজেন বন্ডের সংখ্যা, এই হাইড্রোজেন বন্ডের সংখ্যা কয়টা হয়, বরাবর 25টা হয়। এই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে। আর আরএনএ এর ক্ষেত্রে আমরা যাব আরএনএ প্রকারভেদ। আরএনএ কয় প্রকার, 5 প্রকার। কয় প্রকার, 5 প্রকার। এক টিআরএনএ যাকে বলে ট্রান্সফার আরএনএ, এমআরএনএ, তারপরে জিআরএনএ, আরআরএনএ এবং মাইনর আরএনএ। ওকে, এখন টিআরএনএ এর কাজ কি, এটা কাজটা মনে রাখবা। টিআরএনএ এর কাজ হচ্ছে কি, এমআরএনএ এর সংকেত অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড পরিবহন করা। আর এই পরিবহন করে কোথায় নিয়ে যায়, রাইবোজোমে। পরিবহন করে রাইবোজোমে নিয়ে আসা, ওকে। আর যেটা নিয়ে আসে যেন তার নাম পড়ছে কি ট্রান্সফার আরএনএ। এবারে আসি এমআরএনএ এর কাজ, বার্তা প্রেরণ করা। বার্তা প্রেরণ, প্রোটিন তৈরির সময় কোন অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসা করা, বার্তা প্রেরণ, বা যেটাকে আমরা বলি কি প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কাজ করে, প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে কাজ করে, ছাঁচ হিসেবে
কাজ করে। এবার আমরা যাব জিআরএনএ। জিআরএনএ এর নাম কি? জেনেটিক আরএনএ। এটা সবার ক্ষেত্রে থাকে না। যে সকল অণুজীব বা ভাইরাস আছে তাদের ভিতরে হয় ডিএনএ থাকে না আরএনএ থাকে। তো যাদের ডিএনএ থাকে না তাদের বংশগতি বস্তু হিসেবে কাজ করে কে? জিআরএনএ। তাহলে জেনেটিক কাজে অংশগ্রহণ করে। ঠিক আছে, জেনেটিক কাজে অংশ গ্রহণ করে। এবার আমরা আরআরএনএ, যাকে বলে রাইবোসোমাল আরএনএ, রাইবোসোম তৈরি করে। এই জন্য তার নামই পড়ছে কি? রাইবোসোমাল আরএনএ। এবং মাইনর আরএনএ খুব বেশি ইম্পর্টেন্ট। এটা কি এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও যে এখানে যতগুলো আরএনএ পাচ্ছি তার মধ্যে আরআরএনএ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবং টিআরএনএ সবচেয়ে ক্ষুদ্র আরএনএ। এই দুইটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের মাথায় রাখতে হবে। টিআরএনএ প্রকারভেদে কি করবা? শুধুমাত্র প্রত্যেকটার কাজ, আরএনএ প্রকারভেদের কাজ, প্রত্যেকটার কাজ, এবং আমাদের কি সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায় কোনটা? রাইবোসোমাল আরএনএ। আর সবথেকে ছোট কোনটা? টিআরএনএ। ওকে, এখন আমরা চলে যাব ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন থেকে মেডিকেল বা ইউনিভার্সিটিতে পরীক্ষাগুলো আসে। সেটা হচ্ছে কি? ডিএনএ ধাপ আসে না কখনো, ডিএনএ তে কোন এনজাইমটা কোন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আমরা চলে যাই ডিএনএ রেপ্লিকেশন। আমরা যদি একটু নরমাল কথা বলি যে এটা যদি একটা ডিএনএ হয়, এই ডিএনএ দুইটা সূত্রের মধ্যে আমাদের কি হবে? রেপ্লিকেশন স্টার্ট হবে। প্রথমে এই যে অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যকার যে হাইড্রোজেন বন্ধনটা ভাঙতে সাহায্য করে সেটা হচ্ছে কি? হেলিকেস। এই হেলিকেস এনজাইমের কাজ হচ্ছে কি? হাইড্রোজেন বন্ধন ভেঙে দ্বিসূত্রক ডিএনএ কে এক সূত্রক ডিএনএ তে পরিণত করে। মনে রাখবো, ডিএনএ রেপ্লিকেশন যেখান থেকে শুরু হয় তাকে বলে ওরি অঞ্চল। এই ওরি অঞ্চলে আমাদের হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙতেছে কে? ডিএনএ হেলিকেস এনজাইম। কোন এনজাইম? হেলিকেস এনজাইম। এরপরে আমাদের এই যে বলছে এই ডিএনএ অণুগুলা হাইড্রোজেন বন্ধনগুলো পুনরায় যুক্ত হতে চাইবে। এই যুক্ত হতে বাধা দেয় একটা প্রোটিন যার নাম এসএসবিপি। এটা কি? হাইড্রোজেন বন্ধন পুনরায় গঠনে বাধা দেয়। এবং এখানে একটা এনজাইম আছে নাম তার ট্রোপোআইসোমারেস, যা পেস লাগতে বাধা দেয়। এরপরে দেখো এখানে যখন পেস লাগতে বাধা দিচ্ছে পিছনের দিকে কি? ট্রোপোআইসোমারেস। আর এসএসবিপি নতুন করে ডিএনএ হাইড্রোজেন বন্ধনগুলো তৈরিতে বাধা দিচ্ছে। পরে আমাদের একটা এনজাইম কাজ করবে যার নাম আরএনএ পলিমারেজ এনজাইম। কি? প্রাইমেস। এই আরএনএ প্রাইমেস কি তৈরি করে? প্রাইমার তৈরি করে। প্রাইমার একটা আরএনএ খন্ড যার একটা স্পেসিফিক অংশে কি হয়? ওএইচ মূলক থাকে। আর ওএইচ মূলকের প্রান্তে কি হয়? বাড়তে থাকে। কার সাহায্যে? ডিএনএ পলিমারেজ 3। তার কাজ হচ্ছে কি? যে এই যে আমাদের অ্যাডেনিনের পরিবর্তে থায়ামিন, গুয়ানিন পরিবর্তে সাইটোসিন, সাইটোসিন পরিবর্তে গুয়ানিন, থায়ামিনের পরিবর্তে অ্যাডেনিন নতুন করে তৈরি করতে সাহায্য করে কে? ডিএনএ পলিমারেজ 3। এমন একটা সূত্র মানে একেবারে তৈরি হইলো, আর একটা সূত্র খন্ড ভাবে তৈরি হয়। এই খন্ডগুলোকে বলা হয় ওকাজাকি খন্ড। আর এই ওকাজাকি খন্ডগুলোকে যুক্ত করতে সাহায্য করে কে? লাইগেস। কোন এনজাইম? লাইগেস। কি করে? ওকাজাকি খন্ড যুক্ত করে। আর সূত্র বর্ধিতকরণ করে কে? সূত্রবর্ধিতকরণ করে ডিএনএ পলিমারেজ 3। এইভাবে যখন আমাদের খন্ডগুলো যুক্ত হয়ে গেল, যুক্ত হওয়ার পরে তারা হচ্ছে কি? দুইটা নতুন ডিএনএ তে পরিণত হইল। এখন কথা হচ্ছে যে এদের মধ্যে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে প্রুফ রিডিং।
প্রুফ রিডিং করা হয়। মনে রাখবা যে যখন এখানে আমাদের একটা জিনিস ঘটনা ঘটে যে এর সাথে টি, জি এর সাথে সি, সি এর সাথে জি, কখনো যদি সি এর জায়গায় জি না আসে টি চলে আসে, এটাকে বলে মিসম্যাচ। কি বলা হয়? মিসম্যাচ। এই মিসম্যাচ হইলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। যেমন ধরেন আমাদের স্কিন ক্যান্সার হইতে পারে, যেমন কোলন ক্যান্সার হতে পারে, জেরোডার্মা পিগমেন্টোসাম। তাহলে কি মিসম্যাচের কারণে কি হয়? কোলন ক্যান্সার, জেরোডার্মা পিগমেন্টোসাম, জেরোডার্মা পিগমেন্টো, জেরোডার্মা পিগমেন্টোসাম নামক চর্মরোগ, এবং সূর্যের আলোর প্রভাবে, ইউভি রশ্মির প্রভাবে আমাদের কি হবে? স্কিন ক্যান্সার। ওকে, স্কিন ক্যান্সার হইতে পারে। তো এই মিসম্যাচটাকে কারেকশন করার জন্য আমাদের কাজ করে ডিএনএ পলিমারেজ 3। যখন এটা এদিক দিয়ে রিডিং করতে যাচ্ছে, রিডিং করতে যায় যদি কোনো জায়গায় ভুল পায় তাহলে আমাদের এটাকে ঠিক করে দেয়। ওকে, তো এই ভুল ধরে ডিএনএ পলিমারেজ, অর্থাৎ প্রুফ রিডিং করে ডিএনএ পলিমারেজ 3। এবং এখানে যদি ভুল পেয়ে যায়, এই ভুলটাকে কারেক্ট করে ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2। ওকে, এখান থেকে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। মিসম্যাচ ধরে হচ্ছে কি ডিএনএ পলিমারেজ 3, আর এটাকে কারেক্ট করে কোনটা? ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2। এখান থেকে আমাদের আর কিছু জানার লাগবে না। এই সবগুলাকে বলা হচ্ছে কি, এই সবগুলা এনজাইম যখন এক জায়গায় থাকে তখন তার নাম হয়ে যাচ্ছে রেপ্লিসোম। রেপ্লিসোম। আর মনে রাখবা এই রেপ্লিসোমের প্রধান এনজাইম হচ্ছে কোনটা? প্রধান এনজাইম, প্রধান উপাদান হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। ওকে, এবার চলে যাচ্ছে আমরা ট্রান্সক্রিপশন। এই ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে যে যেই প্রক্রিয়া আমরা ডিএনএ থেকে আরএনএ, বিশেষ করে এমআরএনএ তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে কি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের 3টা ধাপ, একটা হচ্ছে সূচনা, 2 নম্বর সূত্র বর্ধিতকরণ, আর 3 নম্বর হচ্ছে আমাদের কি? আমাদের সমাপ্তি। ঠিক আছে, বা ইংরেজিতে ইনিশিয়েশন, তাহলে হচ্ছে পলিমারেশন, এন্ড হচ্ছে কি? সমাপ্তি, টার্মিনেশন। ওকে, এগুলা নিয়ে তোমাদের আর কিছু জানার দরকার নাই। ইনিশিয়েশন কেমনে হইলো, সূত্র বর্ধিতকরণ করে কে, জাস্ট এটা মনে রাখলে পলিমারেজ আরএনএ পলিমারেজ 3। এখানে এই হচ্ছে আরএনএ পলিমারেজ 3 সূত্র বর্ধিতকরণ করে। এখান থেকে আর কিছু জানার দরকার নাই। তবে একটা জিনিস জানতে, সেটা রিভার্স ট্রান্সক্রিপশন কি? রিভার্স ট্রান্সক্রিপশন, যে প্রক্রিয়ায় আমরা আরএনএ থেকে ডিএনএ তৈরি করব তাকেই বলতেছি আমরা কি? রিভার্স ট্রান্সক্রিপশন। আর এই রিভার্স ট্রান্সক্রিপশন কাদের মধ্যে ঘটে? এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এই জিনিসগুলোতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় ঘটে? অন্তর্গত বলবে এইচআইভি এবং কি? করোনা ভাইরাস। এবার আসি ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন হচ্ছে যে প্রক্রিয়া আমরা এমআরএনএ থেকে কি তৈরি করব? প্রোটিন তৈরি করব। কি করব? প্রোটিন। তাই এটারও জাস্ট ধাপগুলোর নামগুলো মনে রাখবা। এটা যে সূচনা, এই সূচনা করার জন্য আমাদের একটা বিশেষ, আমরা জানি যে এটা যদি আমাদের কি হয়? রাইবোজোম হয়। তাহলে তোমরা মনে রাখবা ট্রান্সলেশন কোথায় সংঘটিত হয়? রাইবোজোমে। রাইবোজোমের 3টা সাইট, এ, পি, আর একটা কি? ই সাইট। তো প্রথম আমাদের এইদিকে যখন আমাদের এমআরএনএ সংযোগ করে যাচ্ছে, যখন আমাদের এইউজি এ অঞ্চলে আসে, কোনটা? এইউজি এ সাইডে আসে, তখন আমাদের ট্রান্সলেশনের সূচনা হয়। আর ট্রান্সলেশনের সূচনা হওয়ার জন্য করে যেহেতু এইউজি, এই জন্য তাকে বলা হয় কি রে? সূচনা কোডন বা স্টার্ট কোডন, বা স্টার্ট কোডন। এমসিকিউতে প্রশ্ন আছে স্টার্ট কোডন কোনটা? এইউজি। এবারে 2 নম্বরে আমাদের কি হবে? সূত্র বর্ধিতকরণ চলতে থাকবে, অর্থাৎ আমাদের প্রোটিন একটার পর একটা এখানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবে, চলতে থাকবে। লাস্ট যখন আমাদের এ সাইডে
সমাপ্তি যদি বলতে যাই, এ সাইডে যখন তিনটা কোডন ইউএএ, ইউএজি অথবা ইউজিএ, এই তিনটার মধ্যে একটা কোডন আমাদের এ সাইডে আসে, তখন আমাদের ট্রান্সলেশন কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য এই তিনটাকে বলা হচ্ছে স্টপ কোডন, স্টপ কোডন। ওকে, ট্রান্সলেশন থেকে এইটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট। স্টার্ট কোডন কোনটা আর ধাপ কয়টা, তিনটা, সূচনা, সূত্র প্রতিবেদন এবং কি সমাপ্তি। এখান থেকে আর কিছু জানার দরকার নাই। এবার আসবো আমরা কোথায়, জিন। জিনের অংশটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখন জিন কি, আমাদের ডিএনএ কার্যকরী অংশকে আমরা কি বলতেছি, জিন বলা হয়। জিনের সংখ্যা এক একটা প্রাণীতে এক রকম, এখনো সবগুলো আবিষ্কার করা হয়নি। আমাদের জায়গায় চারটা একটা চার্ট আছে, ওটা একটু পড়ে নিবা। হ্যাঁ, এখন আমরা যদি দেখি জিনের ক্ষেত্রে আমাদের জিন প্রকাশের একক, জিন প্রকাশের একক, এই অংশটুকু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে বলবেন। এক নম্বর হচ্ছে কি, রেপ্লিকন। রেপ্লিকন কি হচ্ছে, রেপ্লিকন হচ্ছে কি রেপ্লিকেশনের একক। রেপ্লিকেশনের একককে আমরা বলেছি রেপ্লিকন। আর যদি রেকন বলা হয়, রেকন হইলে বলবা রিকম্বিনেশন, ডিএনএ রিকম্বিনেশনের একক। এবার আসি মিউটন। মিউটন কি, জিন মিউটেশনের একক, মিউটেশনের একক। এখন মিউটেশন তো তোমরা জানোই যে চারিত্রিক বৈশিষ্ট্যের স্থায়ী পরিবর্তনকে বলা হয় কি, মিউটেশন। আর ওই মিউটেশনের একককে বলা হয় কি, নিউটন। আর হচ্ছে সিস্টন। মনে রাখবা, সিস্টন হচ্ছে কি জিনের কার্যকরী একক, জিনের কার্যকরী একক। আর লাস্ট আমরা যদি আসি অপেরণ। অপেরণ কি, অপেরণ হচ্ছে আমাদের আদিকোষী জীবের কার্যকরী একক, আদিকোষী জীবের জিনের কার্যকরী একক, জিনের কার্যকরী একক। এখন এই যে অপেরণের আবার প্রেরণ আবার চারটি অংশ নিয়ে গঠিত, চারটি অংশ নিয়ে গঠিত। এক নাম্বার যদি আমরা বলি সেটা হচ্ছে প্রমোটার। প্রথমে হচ্ছে গাঠনিক জিন বা স্ট্রাকচারাল জিন, দুই নম্বর হচ্ছে প্রমোটার, তিন নম্বর হচ্ছে চালক জিন, এবং চার নম্বর অংশটা হচ্ছে আমাদের কি, রেগুলেটর বা নিয়ন্ত্রক, রেগুলেটর অথবা নিয়ন্ত্রক। এই চারটা অংশ নিয়ে আমাদের কি অপেরণ গঠিত। ঠিক আছে, এখন আমরা যাব বিভিন্ন প্রকারের জিনের নাম এবং তাদের কাজ। প্রথমে আসি আমরা যেটা হচ্ছে কি অঙ্কোজিন। অঙ্কোজিন, অঙ্ক শব্দটা যেখানে আসবে মনে রাখবো ক্যান্সার। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে আমরা কি বলবো, সৃষ্টিকারী জিনকে আমরা কি বলবো, অঙ্কোজিন। এবার আসি লিথাল জিন। লিথাল জিন, এখন লিথাল মানে শব্দটা মনে রাখবো মারণ। মনে রাখবো যে সকল জিনের উপস্থিতির জন্য, যে জিনের উপস্থিতির জন্য কোন জীবের কি ঘটে, মৃত্যু ঘটে, তাকে আমরা বলবো কি লিথাল জিন। সেক্স ক্রোমোজোমাল জিন, ক্রোমোজোমাল জিন। সেক্স ক্রোমোজোমাল জিন আমরা কাকে বলতেছি, যে জিনটা আমাদের কি করতেছে, এক্স এবং ওয়াই এ থাকে এবং তাদের কারণে যে অটোসোমাল ডিজিজ গুলো হয়, এই ক্রোমোজোমাল যে ডিজিজ গুলো হয় তাদেরকে বলতেছি আমরা সেক্স ক্রোমোজোমাল জিন। কারণ হচ্ছে সিউডোজিন, সিউডোজিন মনে রাখবা, সিউডো শব্দটা হচ্ছে ছদ্ম। মনে রাখবা আমাদের যে ডিএনএ আছে, এই ডিএনএ 2% কার্যকর আর বাকি 98% হচ্ছে আমাদের কি নিষ্ক্রিয়। আর এই নিষ্ক্রিয় অংশটাকে আমরা বলছি কি সিউডোজিন। এবার আছে খণ্ডিত জিন। খণ্ডিত জিন, আমরা একটু আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আমাদের এমআরএনএ তৈরি হয়, এটা হলো প্রি এমআরএনএ। কি প্রি এমআরএনএ?
এই প্রি অ্যামাইনোর কিছু অংশ আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, আবার কিছু অংশ আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে তাকে বলা হয় সিস্ট্রন, সিস্ট্রন। আর যারা করে না তাদেরকে বলা কি সিস্ট্রন না, এক্সন, এক্সন। আর যারা করে না তাদেরকে বলা কি ইন্ট্রন। এই ইন্ট্রন এবং এক্সনকে আমরা যখন বাদ বা কাটাই কাটে রাখি তখন এটাকে বলা কি খণ্ডিত জিন। এগুলা পড়লেই যথেষ্ট, আর কিছু লাগবে না। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে লাস্ট টপিক, জেনেটিক কোড। এবার আসবো আমরা কোথায়, জেনেটিক কোড। এখান থেকে অনেক লেখা আছে, আমাদের বেশি পড়া লাগবে না। জেনেটিক কোড জাস্ট সংজ্ঞা তোমরা পড়বা না, যারা বোর্ড পরীক্ষা দিবা তারা পড়বে, আর অ্যাডমিশনের জন্য কোনো সংজ্ঞা মঙ্গার দরকার নেই। তো জেনেটিক কোড হচ্ছে যে পাশাপাশি তিনটা, ধরো এটা আমার একটা ডিএনএ বা আরএনএ, এখানে এ জি সি ইউ সি জি সি সি এরকম আছে। পাশাপাশি তিনটা আমরা কি নিব, নাইট্রোজেনাস ক্ষারক নিলে একটা কি তৈরি হয়, কোড তৈরি হয়। এই কোডগুলো আমাদের বৈশিষ্ট্যগুলোকে নির্ধারণ করে। এই কোডগুলোকে বলতেছি আমরা কি, জেনেটিক কোড। তাহলে দেখো এখানে আমাদের যে পাশাপাশি তিনটা নিয়ে আমরা যদি সাজাই, চারটা কোডন আছে টোটাল, এ ইউ জি সি। এই চারটা কোডন মিলায় আমরা যদি পাশাপাশি তিনটা করে সাজাই, তাহলে আমরা এখানে কয়টা কোডন পাবো, 64টা কোডন পাবো। কয়টা, 64টা কোডন পাই। আর এই 64 কোডনের মধ্যে আমাদের তিনটা হচ্ছে যারা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, অ্যামাইনো অ্যাসিড কোড করে না, কোড করে না, তাদেরকে বলতেছি আমরা স্টপ কোডন, ইউএএ, ইউএজি অথবা ইউজিএ। এদেরকে আমরা কি বলছিলাম, স্টপ কোডন। আর বাকি তাহলে 61টা অ্যামাইনো অ্যাসিডকে কি করে, অ্যামাইনো অ্যাসিড কোড করে, কোড করে। যার মধ্যে আমরা যদি মনে রাখি, স্টার্ট কোডনটা কি ছিল, এ ইউজি, তারা কি করছে, মিথিওনিনকে কোড করে, মিথিওনিন কোড করে। এছাড়া ছকের মধ্যে কিছু আছে, তোমরা এটা পড়ে নিতে পারো। এখন আমরা আসি জেনেটিক কোডের বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কি, তার ইউনিভার্সালিটি, ইউনিভার্সালিটি মানে হচ্ছে সার্বজনীন, সার্বজনীন। অর্থাৎ পৃথিবীতে যত জীব আছে তাদের সবার ক্ষেত্রে জেনেটিক কোড কয়টা, এই 64টা। 64টার মধ্যে 3টা তো স্টপ, আর 61টা মিলে আমাদের কি করে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। 2 নাম্বার হচ্ছে নন ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং বলতে কি, আমরা সবসময় পাশাপাশি তিনটাকে নিব, কারণ একটাকে বাদ দিয়ে আরেকটাকে নিতে পারবো না, এটা বলা হয় নন ওভারল্যাপিং। 3 নাম্বার যদি বলি, সেটা হচ্ছে আমাদের কি, পাশাপাশি তিনটি নাইট্রোজেনাস ক্ষারক, বা নাইট্রোজেনাস ক্ষারক না লিখে নিউক্লিওটাইড নিয়ে গঠিত। আর ওগুলো তো বলছি যে স্টার্ট কোডন কি, স্টার্ট কোডন এ ইউজি, আর স্টপ কোডন আমাদের ইউএএ, ইউএজি আর ইউজি। এগুলা পড়লেই আমাদের যথেষ্ট। এখন কিছু একটা কথা বলে রাখি তোমাদের, বিশেষ করে যদি এই ভিডিওটা কোনো সেকেন্ড টাইমার দেখো তাদের উদ্দেশ্যে বলি যে সেকেন্ড টাইম যখন আমরা মেডিকেল বা অন্য কিছু প্রিপারেশনে, তখন সব থেকে বড় চাপ যেটা ফিল করি সেটা হচ্ছে কি, পড়ার গতিটাকে ধরে রাখা। আশেপাশের পরিবেশ, বাবা মার বোকাঝোকা সব মিলায় দেখা যায় যে নিজেদের মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। আমি বলবো ওইসব কথায় কখনো কান দিবা না, জাস্ট নিজের গতিতে চলতে থাকবা, আর এবং মনের ভিতরে এইটুকু কনফিডেন্স রাখবা যে আমি এবার এমন করবো যেন এবার আমার চান্স মিস না হয়। এবং ওই যেই ব্যক্তিগুলো আমাদের নিয়ে কটাক্ষ করতেছে, আমার বাবা মা হোক বা আশেপাশের কেউ হোক, তাদেরকে দেখিয়ে দেওয়ার চান্স পায়, এরকম একটা মনোবল নিয়ে করতে থাকো। আশা করি তোমাদের জন্য ভালো দিন অপেক্ষা করতেছে। সবাইকে ধন্যবাদ।